ভূতবাগানের কথামালায় আজ শুনবেন অসিত কুমার চৌধুরী রচিত গল্প জবান বন্দি। রিটায়ার করার পর তমালবাবু মামুদপুরের এক স্বাস্থ্যকেন্দ্রে কাজ পেলেন। সেখানেই তাকে থাকতে হবে। মামুদপুর ট্রেনে হাওড়া থেকে 2-2.5 ঘন্টার পথ। জায়গাটা ভালোই লাগলো তমালবাবুর। প্রকল্পে কাজ করেন 4 জন ডাক্তার, 1 জন টাইপিস্ট, ক্যাশিয়ার আর জনাছয়েক কেরানি। তাছাড়া কজন ট্রেনি নার্সও আছেন। তমালবাবুর কাজ হলো কেরানিদের কাজকর্ম দেখাশোনা করা। ডাক্তাররা প্রায় সবাই নতুন পাশ করা ছেলে ছোকরা মানুষ। দারুণ উৎসাহে তারা কাজ করেন। প্রকল্পের প্রধান ডাক্তার সেন থাকেন কলকাতায়। প্রায় সপ্তাহেই কদিনের জন্য এসে কাজকর্মের তদারক করেন। সাধারণের চাঁদায় প্রকল্পের কাজ চলে। কিছু সরকারি অনুদানও পান ডাক্তার সেন। মাস কতক বেশ ভালোভাবেই কেটে গেল তমালবাবুর। লোকজনের ব্যবহার ভালো, কাজেরও তেমন চাপ নেই। তাছাড়া স্থানীয় কেরানিরাও যথেষ্ট সমীহ করে। থাকার ব্যবস্থা ভালো, মেস করে বাইরের সবাই থাকেন। একদিন ডাক্তার সেন বললেন, তমালবাবু, নার্সদের ট্রেনিংয়ের জন্য একটা কঙ্কাল আনতে হবে। ডাক্তার পাত্র যেতে রাজি হয়েছেন, আপনিও তার সঙ্গে যান। ওটা কিনে আনুন গিয়ে। কঙ্কাল কেনার কথা শুনে মনে মনে বেশ ভয়ই পেলেন তমালবাবু। একটা মানুষের আসল কঙ্কাল কিনে বয়ে আনতে হবে সঙ্গে করে। ব্যাপারটা যেন কেমন অস্বস্তি জাগল ওর মনে। ডাক্তার পাত্রের বয়স খুবই কম। হেসে বললেন, কেন মিছে ঘাবড়াচ্ছেন বলুন তো? নেড়ে চেড়ে দেখে তো কিনবো আমি, না হয় বাক্সটা বইবো আমি। আপনি শুধু সঙ্গে থেকে দরদামটা করবেন, তাতে অত ঘাবড়াবার কি আছে? দোকানের মালিক একটার পর একটা কঙ্কাল এনে সামনে স্ট্যান্ডে টাঙিয়ে দিতে লাগলেন। তমালবাবু বিস্ফোরিত চোখে সেগুলোর দিকে শুধু তাকিয়েই রইলেন। ওর বারবার মনে হচ্ছিল এগুলো একদিন মানুষের দেহ নিয়ে চলাফেরা করত। কে জানে, ওদেরই কেউ হয়তো একদিন ওর পাশ দিয়েই হেঁটে গেছে। মনে মনে শিউরে উঠলেন তমালবাবু। অনেক দেখাশোনার পর ডাক্তার পাত্র একটা কঙ্কাল পছন্দ করলেন। বললেন, এটা একটি মেয়ের কঙ্কাল। বোধহয় চোট পেয়ে মারা গেছিল মেয়েটি। তা হোক, এটাই নেব আমরা। দরদাম করে কঙ্কালটা কেনা হলো। তারপর ওটাকে বাক্সবন্দি করে ট্যাক্সিতে তোলার সময় তমালবাবু স্পষ্ট শুনতে পেলেন ব্যথা ভরা একটা দীর্ঘশ্বাস। চমকে উঠে উনি তাকালেন বাক্সটার দিকে। ডাক্তার পাত্র হেসে বললেন, কী অত ভাবছেন বলুন তো? আপনাকে ওটা ধরতেই হবে না। স্টেশনে কুলি নিয়ে নেব, আর ওখানে পৌঁছে ওটা আমি বয়ে নিয়ে যাব সেন্টারে। মিছে চিন্তা করবেন না তো, সামান্য একটা কঙ্কাল। ভয়ে ভয়ে তমালবাবু বললেন, আপনি যাই বলুন আর তাই বলুন, আমার কেমন যেন মনে হচ্ছে যার কঙ্কাল তার জীবনটা বড় দুঃখের ছিল। হাসলেন ডাক্তার পাত্র। বললেন, হতেই পারে। দুঃখীদের কঙ্কালই তো বাজারে কিনতে পাওয়া যায়। জীবনের সুখী যারা, তারা আর এমনভাবে কঙ্কাল হবে কি করে? সন্ধ্যাবেলা কেন্দ্রে ফিরে এলেন ওরা দুজনে। তখনই গেটের কাছে ছোটোখাটো একটা ভিড় জমে গেছে। একটা আসল কঙ্কাল যে আনা হচ্ছে তা মুখে মুখে চারিদিকে রটে গেছিল এর মধ্যে। তাই দেখতে আশপাশের গ্রামবাসীরাও এসেছেন। ডাক্তার পাত্র কঙ্কালটাকে অফিস ঘরের স্ট্যান্ডে ঝুলিয়ে দিলেন।
কঙ্কালটা স্ট্যান্ডে দুলতে শুরু করলো। যারা এতক্ষণ বেশি সাহস দেখাচ্ছিল তারা সবাই ছুটে পালালো, বাকিরা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। পরদিন থেকে নার্সদের ক্লাস শুরু হয়ে গেল। পড়াবার সময় কঙ্কালটাকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হতো, অন্য সময় ওটাকে রাখা হতো অফিস ঘরেই। সে ঘরে বসেই তো কাজ করতে হয় তমালবাবুকে, তাই চেষ্টা করেও ওটার কথা কিছুতেই ভুলতে পারছিলেন না তমালবাবু। কাজের ফাঁকে ফাঁকে থেকেই ওর নজর গিয়ে পড়তো কঙ্কালটার উপরে, আর তখনই ওর বুকের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠত। ভয় আছে তাতে, তাছাড়া আছে আরও একটা ভাব যা ওকে বারবার বলে মেয়েটা জীবনে সুখ পায়নি। ও তাই ওর দুঃখের কথা শোনাতে চায়। এ কথা কাউকে বলতে পারছিলেন না তমলবাবু। মনের মধ্যে একটা অস্বস্তি নিয়েই ওর দিন কাটছিল। কদিন পরে টাইপিস্ট মুখার্জিবাবু এসে বললেন, আপনাকে একটা ব্যবস্থা করতেই হবে। আমি রোজ শেষে অফিস থেকে বার হই, নিজের হাতে তালা লাগাই দরজায়, চাবিটা নাইট গার্ড কিস্কুকে দিয়ে যাই, অথচ রোজ এসে দেখি রাতে কে আমার টাইপরাইটারটা ব্যবহার করেছে। আমার হাতের মেশিনে অন্য ব্যবহার করলে আমি টের পাই। কিস্কুকে ডেকে তমালবাবু ধমকালেন, বললেন আর যেন সে টাইপরাইটার ব্যবহার না করে। টাইপ শিখতে হলে ও তো বর্ধমানে গিয়ে দিনের বেলা শিখতে পারে, ওর তো রোজ নাইট ডিউটি। কিস্কু থতমত খেয়ে বললেন, স্যার, রাতে তো আমি এ ঘরে ঢুকি না। মুখার্জিবাবুর খুব সাহস, তাই সন্ধ্যের পর একা ও ঘরে বসে টাইপ করেন। কঙ্কালটা দেখলেই আমার ভীষণ ভয় করে। তমালবাবু ভাবলেন ধরা পড়ে গিয়ে কিস্কু নিজের দোষ ঢাকবার জন্য এসব বলছেন, কিন্তু আজ এই ধমক খাওয়ার পর আর সে নিশ্চয়ই মেশিনে হাত দেবে না। বেশ কিছুদিন কিছুই ঘটল না, কিন্তু তারপর একদিন মুখার্জিবাবু ভীষণ রাগ করে বললেন, আপনি যদি এখনই ব্যবস্থা না নেন তো টাইপ মেশিনটা খারাপ হলে আমার দায়িত্ব থাকবে না। কিন্তু ও তো আবার রোজ রোজ টাইপ করতে শুরু করেছে, বিনা পয়সায় হাত পাকাবার সুযোগ ও ছাড়বে কেন? অগত্যা কিস্কুকে বদলি করলেন তমালবাবু নিতাইয়ের জায়গায়, আর নিতাইকে আনলেন ওর জায়গায়। নিতাই তেমন লেখাপড়া জানে না, টাইপরাইটার চালাবার প্রয়োজনও হবে না ওর। দুদিন পরে নিতাই এলো ওর কাছে, এদিক ওদিক দেখে বলল, স্যার, আমি অফিস করে রাতে ডিউটি দেব না, আমাকে অন্য কোথাও বদলি করুন। অবাক তমালবাবু বললেন, কেন? ওখানে তোমার অসুবিধাটা কি হতে? একটু ইতস্তত করে নিতাই বলল, আগে রাতে অফিস ঘরের মধ্যে কে যেন অদ্ভুত শব্দ করে, খটখট খটখট একটানা শব্দ। ও শব্দ যে কোথা থেকে আসে কে জানে। তমালবাবু হেসে বললেন, ইঁদুর টিঁদুর হবে, ওর জন্য তোমাকে আমি বদলে করতে পারবো না। ব্যস্ত হয়ে নিতাই বলল, না স্যার না, ও ঘরে ইঁদুর ঢুকবে কি করতে? তাছাড়া একটানা অমন শব্দ তো টাইপ মেশিনে থাকে, আমি জানি। শব্দ ওঠে অথচ ঘরের দরজা তো বাইরের থেকে বন্ধ থাকে, তাহলে? মনে মনে শিউড়ে উঠলেন তমালবাবু। কে অত রাতে বন্ধ করে টাইপ করে? কই, কঙ্কালটা আসার আগে তো এমন কথা কারো মুখে শোনা যায়নি। তবে কি? তবুও মুখে হাসি এনে বলে, বেশ, আজ রাতে যদি শব্দ ওঠে তো দরজা খুলে দেখবে। বন্ধ করে ভূতে তো আর মেশিন চালায় না। বেজার মুখ করে নিতাই চলে গেল। মাঝরাতে হঠাৎ কিস্কুর চিন্তা শুনে ঘুম ভেঙে গেল তমালবাবুর। ও ঘরের ডাক্তারবাবু বার হয়ে এলেন। কিছু বুঝে ওঠার আগেই কিস্কু ছুটতে ছুটতে এসে বললেন, শিগগিরই আসুন স্যার, নিতাই অজ্ঞান হয়ে গেছে, আসুন জলদি। অফিস ঘরের বারান্দায় নিতাই পড়ে আছে, অফিস ঘরের দরজা হাট করে খোলা।
তমালবাবু দেখতে পেলেন রাতের বাতাসে অন্ধকারে কঙ্কালটা অল্প অল্প দুলছে। কেন যেন মনে হলো ওর কঙ্কালটা ওর কানের কাছে সেই প্রথম দিনের মতো গভীর দুঃখের নিঃশ্বাস ফেলল। কি যেন বলল। খুব ভয় পেয়ে গেলেন তমালবাবু। ডাক্তারবাবুরা পরীক্ষা করে দেখলেন না, ভয়ের কিছু নেই। মুখে চোখে জলের ঝাপটা দিতেই নিতাই চোখ মেলল। খানিকক্ষণ বোকার মতন এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর ভয়ে দু হাতে মুখ ঢাকল। ডাক্তার পাত্র জিজ্ঞাসা করলেন, নিতাই, কি হয়েছিল তোমার? হাউ মাউ করে কেঁদে উঠল নিতাই। বহু কষ্টে কান্না থামিয়ে বলল, স্যার, রাতে আমি আর এখানে ডিউটি দেব না। ওই আরো ভূত আছে, মেম সাহেব ভূত। তার মানে? আবার ডাক্তার পাত্র জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল ঠিক করে বলো তো। ভূত আসবে কোথাতে? কি বলছো তুমি? কান্না মেশানো গলায় নিতাই বলল, রোজকার মতো মাঝরাতে ঘরের মধ্যে একটানা খটখট আওয়াজ শুনতেই ও স্যারের কথা মতো সাহস করে দরজাটা খুলেছিল। বাইরের আলো ঘরের মধ্যে পড়তেই টাইপ মেশিনের সামনে বসে থাকা এক মেম সাহেব ওর দিকে মুখ তুলে তাকিয়েছিল। কি করে মেম সাহেব এ ঘরে ঢুকলো এ কথা যখন ও ভাবছে, হঠাৎ মেম সাহেব বদলে গিয়ে সেখানে ওই কঙ্কালটা বসে আছে ও দেখতে পেয়েছিল। আতঙ্কে ও চিৎকার করে উঠেছিল। তারপর ওর আর কিচ্ছু মনে নেই। কিস্কু বলল, সেই চিৎকার শুনেই ও ওর ডিউটির জায়গা থেকে ছুটে এসে দেখে নিতাই অজ্ঞান হয়ে পড়ে আছে। কঙ্কালটা কিন্তু হাওয়ায় দুলছিল তার জায়গাতেই। কেউ কিছু বলার আগেই ডাক্তার মুখার্জি ঘরের মধ্যে ঢুকে গেলেন। একটু পরে ওর মুখে একটা বিস্ময়সূচক শব্দ শোনা গেল। উনি বার হয়ে এলেন একটা কাগজ হাতে। বললেন, কাগজটা টাইপরাইটারে লাগানো ছিল, কেউ কিছু ওতে টাইপ করেছে। আলোয় কাগজটা নিয়ে তিনি পড়তে লাগলেন। স্পষ্ট ভাষায় লেখা আছে তাতে, আমার নাম সিনথিয়া ম্যাকডোয়েল। বছর আগে ফ্রেডি ম্যাকডোয়েলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি ম্যাকগ্রু জনসন কোম্পানিতে টাইপিস্ট ছিলাম। ফ্রেডির সম্বন্ধে কিছু জানতাম না আমি। ও ভীষণ লোভী আর অসৎ। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বদলাতে। একদিন ওর সঙ্গে ঝগড়া হবার সময় ও হঠাৎ আমাকে ওর হকি স্টিক দিয়ে প্রচণ্ডভাবে মারে। রাগলে ওর জ্ঞান থাকতো না। ওর সেই মারে আমি মরে যাই। টাকার লোভ দেখিয়ে ডাক্তার আলীকে দিয়ে আমার দুর্ঘটনার মৃত্যু বলে ও লিখিয়ে নেয়। সেই রাতেই আমাকে কবর দেওয়া হয়। আর সেই রাতেই কবর চোরেরা আমাকে কবর থেকে তুলে নিয়ে যায়। আমি বিচার চাই। আমার বাবা খুব গরিব। তিনি থানায় ডায়েরি করেছিলেন আমার মৃত্যু অস্বাভাবিক বলে। থানা কিছুই করেনি। আমি আপনাদের কাছে আশ্রয় পেয়েছি। আপনারা কিছু করুন দয়া করে, তা না হলে আমার মুক্তি নেই। ডাক্তার সেনের চেনা জানা কজন পদস্থ পুলিশ অফিসার ছিলেন। তাদের এই ব্যাপারটা নতুন করে খোঁজ খবর নিতে বলা হলো। কবরখানায় গিয়ে সিনথিয়ার দেহাবশেষ পাওয়া গেল না। কবর খালি। ফ্রেডি আর আলীকে তখন থানায় এনে জেরা করা শুরু হলো। জেরার মুখে ভেঙে পড়ে দুজনেই তাদের দোষ স্বীকার করল। সিনথিয়ার কঙ্কালটাকে আবার যথাযথ ধর্মীয় আচারে তার কবরে শুইয়ে দেওয়া হলো। এরপর থেকে আর কেউ কখনো ওই স্বাস্থ্যকেন্দ্রে রাতে টাইপ মেশিনে কাজ করতে দেখেনি।